সবাইকে স্বাগত জানাচ্ছি ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে। দর্শক, প্রতিদিনের মতো আজকে আমরা হাজির হয়েছি দেশ বিদেশের খেলার খবর নিয়ে আলোচনা করব, বিশ্লেষণ করব। বাংলাদেশের টেস্ট এবং ওয়েস্ট ইন্ডিজের যেই ম্যাচ চলছে, আপনারা জানেন যে বাংলাদেশে 410 রানে পিছিয়ে আছে বাংলাদেশ। এই নিয়ে আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে আছেন এটিএম শামসুজ্জামান, ক্রীড়া সম্পাদক কালের কণ্ঠ, এবং আমি আপনাদের সাথে আছি সাফায়েত মৃদুল। আমরা আলোচনায় যাব, তবে আলোচনায় যাবার আগে আমরা দেশ বিদেশের সবশেষ খেলার খবরগুলো একবার দেখে নিতে চাই। দর্শক, দেখছিলেন দেশ বিদেশের সবশেষ খেলার খবরগুলো, আর আপনারা চাইলে আমাদের সাথে আলোচনায় যুক্ত হতে পারেন। স্ক্রিনে দেখার নম্বরে আপনাদের মতামত প্রশ্ন থাকলে আমাদের সাথে শেয়ার করতে পারেন। আমি আগেই বলছিলাম আমাদের সাথে আছেন সাইদুজ্জামান। সাইদুজ্জামান ভাই, যদি একটু বাংলাদেশের টেস্ট নিয়ে শুরুতে কথা বলি, যে 40 রানে 2 উইকেট নেই, আমরা যদি বলি 21 রানের মধ্যে 2 উইকেট নেই, এই জায়গাটা কতটা পিছিয়ে? কারণ দ্বিতীয় দিন শেষ হয়ে গেছে 410 রানের লিড ওয়েস্ট ইন্ডিজ। আপনি যদি প্রথম দুদিনের খেলা দেখেন, বাংলাদেশের অনেকগুলো সুযোগ ছিল, ম্যাচে কামব্যাকও করেছিল, বাট গ্রেপ রাখতে পারেনি। এখানে পুরো কৃতিত্ব ওয়েস্ট ইন্ডিজের। এবং 410 রানে পিছিয়ে থাকা ফার্স্ট ইনিংসের সেকেন্ড ডেতে 2টো উইকেট চলে গেছে। সেখান থেকে আসলে ম্যাচে ঘুরে দাঁড়ানো মানে কঠিন, অসম্ভব আমি বলবো না, বাট যদি বাংলাদেশ ক্রিকেটের টেস্ট ক্রিকেটে বাংলাদেশে যদি আপনি পারফরমেন্স দেখেন লাস্ট মানে সেভারাল ইয়ার্স, খুব বেশি ইতিহাস নেই এখান থেকে ঘুরে দাঁড়ানো। যদি ঘুরে দাঁড়াতে পারেন, অসাধারণ কিছু একটা হবে। আমি বলবো যে এটা নিয়ে আমরা অনেক মহাকাব্য লিখতে পারবো, বাট এই সিচুয়েশনে মনে হচ্ছে যে বাংলাদেশ খুব দ্রুতই একটা ইনিংস শেষ হয়েছে, আরেক ইনিংসে মাত্র 2টো উইকেট গেছে। টু আর্লি টু মেক এ কল, বাট ম্যাচ সিচুয়েশন বলছে যে বাংলাদেশ এই ম্যাচ থেকে অনেকটাই ছিটকে গেছে। আমরা যদি একটু যে দেখি যে বাংলাদেশের ব্যাটিংটাই যদি দেখি, যে ভুলের বৃত্তে বারবার ঘুরপাক খাওয়া, যেটা আমরা জয়ের যদি দেখি একটু পুকি পুশ করে সে আউট, প্রথম একটা সুযোগ পেলেন, তারপরে আবারও সেম কাজটা করে তিনি আউট হলেন। এই জায়গা থেকে বেরোনোর কোনো উপায় কি আছে? আমার কাছে মনে হয় যে এটার জন্য অনেক তৈরি হওয়া ব্যাপার আছে। আপনি যদি বাংলাদেশের 2 ওপেনারের দিকে তাকান, তারা আসলে তৈরি হয়ে টেস্ট ক্রিকেট খেলেছেন কিনা এটা নিয়ে একটা আলোচনার জায়গা আছে। আমাদের যেটা হয় বাংলাদেশের ক্ষেত্রে, যেটা হয় সবসময় দেখা যায় যে কেউ এসে হয়তো খুব হঠাৎ করে খুব ভালো করেন, কিন্তু কনসিস্টেন্সি, টেস্ট ক্রিকেটে যে পারফরমেন্সটা দরকার কনসিস্টেন্সি, সেটা হয় না, বিকজ প্রবাবলি তিনি তৈরিই ছিলেন না এই মঞ্চে খেলার জন্য। এবং এই অ্যান্টিগা টেস্টে যেমন 450 রানের পার্টনারশিপটা যেভাবে হলো, আপনি প্রথম ম্যাচের শুরুতে আপনি উইকেট পেলেন, তারপর তারা একটা লম্বা 140 রানের পার্টনারশিপ করলো। গতকালকে সকালে হাসান মাহমুদ 2টো ব্রিলিয়ান্ট ডেলিভারিতে উইকেট নিলেন, তখন মনে হচ্ছে বাংলাদেশ দারুণভাবে ফিরে এসছে। সেখান থেকে যখন আবার 140 রানের টেইল এন্ডের দিন নিয়ে পার্টনারশিপ হয়, তখন সাইকোলজিক্যালি বাংলাদেশ অভ্যস্ত না এই সিচুয়েশনের সঙ্গে। এই জায়গায় ধরেন যে আপনি এই ওয়েস্ট ইন্ডিজের এগেনস্টে যদি অস্ট্রেলিয়া হতো বা ইন্ডিয়া হতো, দেখতেন যে তাদের রিয়াকশনটা একরকম ডিফারেন্ট হতো, যে তারা কখনো মনে করতো না যে ম্যাচ থেকে তারা বেরিয়ে গেছে। আপনি যদি খেয়াল করে থাকেন যে বাংলাদেশের যখন জাস্টিন গ্রেভস এবং ক্যামেরন যখন পার্টনারশিপটা গড়ে ফেলেছেন, বডি ল্যাঙ্গুয়েজ থেকে মনে হচ্ছিল। এবং দিনের শেষ ভাগে যখন ওয়েস্ট ইন্ডিজ প্ল্যান করে 9 উইকেট তা ডিক্লেয়ার করেছে যে ওই সময়টায় কিছু আর্লি উইকেট তুলে নেবে বাংলাদেশের, এবং সেটাই হয়েছে। মানে অ্যাকর্ডিং টু দ্য স্ক্রিপ্ট, বাংলাদেশ টেস্ট ক্রিকেটের যে স্ক্রিপ্ট সেভাবেই হয়েছে। আমার মনে হয় না যে ওই যে মেন্টাল প্রিপারেশন যেটা দরকার, স্কিল নিয়ে আমি কথা বলবো না, মেন্টাল প্রিপারেশনটা বাংলাদেশের টেস্ট ক্রিকেটে খুবই পুয়ার। 450 রান থেকে যখন শুরু করে, সামনে 450 রান রেখে বাংলাদেশকে আমি কখনো, খুব রেয়ার 1-2টা অকেশন ছাড়া তারা ওখান থেকে ভালো কিছু করেছে, এটা আমার মনে হয় না। এটা পুরোপুরি অনেকটাই আমার কাছে মনে হয় মেন্টাল একটা প্রিপারেশন, ওই জায়গাটা বিরাট ঘাটতি আছে বাংলাদেশের। আমরা যদি একটু দেখি যে জয়ের শেষ 12 ইনিংসে কোনো হাফ সেঞ্চুরি নেই। একই সাথে যদি জাকিরের দেখি, জাকিরের শেষ 5 ম্যাচে মাত্র 34 রান। আমরা ঘুরিয়ে ফিরে কেন এদের মাঝে বন্দি? আমরা যদি দেখি একটু যে টপ অর্ডারটা বারবারই কিন্তু ব্যর্থ হচ্ছে। আমি যেটা বললাম যে আপনার টেস্ট ক্রিকেটে ওপেন করা সব যে কোনো পজিশনে যে কোনো ব্যাটসম্যানের কাজ কঠিন, বাট টেস্ট ক্রিকেট ভেরি স্পেশাল। আপনি একদম নতুন বল খেলবেন, অপোনেন্ট অ্যাটাকিং ফিল্ডিং সাজাবে, অপোনেন্ট বোলাররা আপনাকে নানা রকম ট্র্যাপ করবে। টেস্ট ক্রিকেটটা হলো এটা নাটাইয়ের সুতা ছাড়ার মতো, কখনো ঢিল দিবে, মাছ নিয়ে খেলার মতো আর কি। সো ওই জায়গাটা আমার কাছে মনে হয় যে আমাদের যে ডোমেস্টিক ক্রিকেট যেটা আছে, সেখানে ইভেন্ট কম্পিটিশন হয়, কিন্তু আমার কাছে মনে হয় যে ইন্টেন্সিটি দরকার, ইন্টারন্যাশনাল ক্রিকেট যে ইন্টেন্সিটিটা দরকার, সেটা হয় না। আমরা জয়ের কথা বলতে পারি, মাহমুদুল হাসান বা জাকির হাসান, এরা আসলে তো তৈরি সেভাবে হতে পারেননি। আমি তাদের দোষ দিব না। একটা ভ্যাকিউম তৈরি হয়েছিল, অল অফ এ সাডেন সাউথ আফ্রিকায় মাহমুদুল হাসান জয়কে নেওয়া হলো, 3 সেঞ্চুরি করলেন।
সেই সেঞ্চুরিটা করার কারণে তার কাছে এক্সপেকটেশন বেড়ে গেল, বাট ওই সেঞ্চুরিটা কিন্তু আমি যেটা বললাম যে আপনি হুট করে একটা ইনিংস খেলে ফেলতে পারেন, কিন্তু আপনার টেস্টের যে প্রিপারেশন, আপনি যেটা বলছিলেন যে দুটো একটা লাইফ পাওয়ার পরও তিনি কেন সেম কাজ করতে গেলেন। বাংলাদেশ ক্রিকেটারদের আমার কাছে মনে হয় যে ব্যাটসম্যানদের সবসময় টেস্ট ক্রিকেটে ইজিয়েস্ট ওয়েটা নেয় রান করার ক্ষেত্রে। আপনি ইজিয়েস্ট ওয়ে হলো যেহেতু ফিল্ডিং খুব অ্যাটাকিং হয়, গ্যাপ একটা ফিল্ডার মিস করলে মানে তার পাশ দিয়ে বেরিয়ে গেলে বলটা 4 হয়ে যায়। আপনি দেখবেন যে বাংলাদেশের ব্যাটসম্যানদের ইনিংসে যে কয় রানের ইনিংস হোক বাউন্ডারির সংখ্যাটা বেশি থাকে, ওয়ারাজ আপনি গতকাল যখন জাস্টিন ব্যাটিং করছিলেন কেমার রোচকে নিয়ে, এই দুজনের সম্মিলিত বাউন্ডারির সংখ্যা কিন্তু মানে 6টা। আমি দেখলাম যে সেঞ্চুরি করার পথে মাত্র 4টা বাউন্ডারি করেছে, মাত্র 4টা বাউন্ডারি। এই যুগের ক্রিকেটে যেখানে টি20-র প্রভাবে কিন্তু সবাই অনেক কুইক ক্রিকেট খেলেন, পেসি ব্যাটিং করেন, বাট দলের সিচুয়েশনের ম্যাচ সিচুয়েশনের কারণে তিনি মাত্র 4টা বাউন্ডারি মেরে, তাতে কিন্তু কোনো সমস্যা হয়নি ওয়েস্ট ইন্ডিজের। তার প্রথম সেঞ্চুরি হয়েছে ওয়েস্ট ইন্ডিজ মানে 8th উইকেটে 140 রানসের পার্টনারশিপ, এবং কেমার রোচের যে রোলটা, আমি কমেন্টেটররা বলছিলেন যে তার সাথে শেমার জোসেফ বেটার ব্যাটসম্যান, কুইক রান করতে পারেন। আইডিয়ালি যেটা হয় মানে সেম সিচুয়েশন যদি বাংলাদেশ থাকতো যে 261 ফর 7 ডাউন, ওই সময় হয়তো আমাদের মেহেদী হাসান মিরাজ টেইল এন্ড নিয়ে ব্যাট করছেন, তখন দেখা যেত যে মেহেদী হাসান মিরাজ কুইক রান করার চেষ্টা করছেন আর তার পার্টনার একটা দুটো বল হয়তো খেলছেন। কিন্তু আপনি এটা এই ওয়েস্ট ইন্ডিজের ক্ষেত্রে দেখেন, জাস্টিন গ্রিভস কিন্তু তাড়াহুড়ো করেননি, এবং কেমারোর যে পেশেন্স, তার যে রোলটা প্লে করার 144 144টা বল খেলা আনবিলিভেবল। আমি বলবো যে আমরা শুধু বাংলাদেশের পয়েন্ট অফ ভিউতে না দেখি, টেস্ট ক্রিকেটের পয়েন্ট অফ ভিউতে আমরা দেখি স্ট্যান্ড আউট একটা মানে পারফরমেন্স জাস্টিন গ্রিভস আর কেমার রোচের, এবং তারা বাংলাদেশের বোলারদের টায়ার্ড করেছেন। এবং আরেকটা মনে হয়েছে আমার কাছে যে বাংলাদেশের বোলার যখন হাসান মাহমুদ 2টো উইকেট পেলেন, ওই প্যাচটাতে কিন্তু ভালো বোলিং করছিল। যখন 2টা আর্লি উইকেট পেয়ে যাওয়ার পর, যে বাংলাদেশের ক্ষেত্রে খুব নর্মাল কিছু মানে সবসময় দেখা যায় না, চান্স তৈরি হয়েছিল যে ওয়েস্ট ইন্ডিজকে 300 রানের মধ্যে বাংলা আউট করার, তখন আমার কাছে মনে হয়েছে যে বোলাররা ওভার এনথুজিয়াস্টিক ছিলেন। আপনি দেখবেন ডাউন দ্য উইকেট মানে অ্যাটাক করতে গিয়ে প্রচুর এক্সট্রা রানও দিয়েছে বাংলাদেশ। আমার কাছে মনে হচ্ছে ওই জায়গায় সবাই উইকেটের জন্য গিয়ে, টেস্ট ক্রিকেটে আপনার কিন্তু শুধু ব্যাটসম্যান না, বোলারেরও পেশেন্সের পরীক্ষা হয়, যে আপনি বোলারকে ট্র্যাপ করবেন, একই চ্যানেলে বল করে যাবেন, হিল মেক মিস্টেক্স অ্যাট সাম পয়েন্ট। সেটা কিন্তু বাংলাদেশ করতে পারেননি বোলাররা ওই সময়টায়। হাসান মাহমুদ 2 দিন ভালো বোলিং করেছেন, কিন্তু আমার কাছে মনে হচ্ছে 2 উইকেট পাওয়ার পর থেকে উনি, তাসকিন, আমি যাকেই দেখেছি তারা অনেক বেশি অ্যাটাক করতে গিয়ে উল্টো নিজেরা রান দিয়েছেন এবং ওদেরকে সেটেল হওয়ার টাইম দিয়েছেন। সাদিজুল ভাই, আপনি বলছেন আসলে এনসিএল এর কথা, জাতীয় লিগে যে আমাদের যে প্রিপারেশনটা আসলে সেই জায়গাটা সেইভাবে হচ্ছে না। কারণ আপনি যদি গতকালকেও দেখলাম যে রাজশাহী মাত্র 41-42 রানে অল আউট, এবং কোনো ইনিংসই একদিনের বেশি ওইভাবে গড়ায় না। না, এর মধ্যে কিন্তু আবার নাইম শেখ 153-ও করেছেন, মানে দুরকমই আছে। আসলে হয় কি, আপনি কতটা আত্মনিবেদন করছেন, আপনি টেস্ট ক্রিকেটটা কতটা টেস্ট ক্রিকেটের মতো খেলছেন। আপনি যদি মনে করেন যে ওকে আমার আজকে আমার অফিস আছে, আমি গেলাম কোনোভাবে কাজ করে চলে আসলাম, আরেকটা হচ্ছে আমি অফিসে যাচ্ছি, আমি আমার সর্বোচ্চটা দিয়ে কাজ করব। আমার কাছে মনে হচ্ছে এই জায়গাটায় ক্রিকেট বোর্ড তাদের ম্যাচ ফিজ ফেসিলিটিস অনেক ডেভেলপ করেছেন, অনেক অনেক বাড়িয়েছেন, ক্রিকেটাররাও খেলছেন, কিন্তু আমার কাছে মনে হয় আমাদের স্বপ্নের বৃত্তটা গণ্ডিবদ্ধ। যে আমার কাছে মনে হয় যে আমি ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলতে পারলেই বোধহয় হয়ে যায়, বা কোনোভাবে 15-ম্যান স্কোয়াড ন্যাশনাল টিমে একবার ঢুকতে পারলেই হয়ে যায়। এই জায়গাটায় আপনি যদি আমাদের পুরনো ক্রিকেটারদের দেখেন, সাকিব আল হাসান, তামিম ইকবাল, তারা এমন না যে ওয়ার্ল্ড বিটার, বাট তারা যেই পর্যায়ে গেছেন, মানে এখন যারা খেলছেন, আমি তাদের মধ্যে ওই স্বপ্নের তাড়নাটা দেখি না। বিকজ সাকিব বলেন, তামিম বলেন, এদেরকে আমরা যখন শুরু করেন আমার প্রফেশনাল কারণে খুব কাছ থেকে দেখার সুযোগ হয়েছে, তাদের যে ল্যাঙ্গুয়েজ তারা কথা বলতেন, আমার কাছে মনে হয় যে, আমি জানি না যে এখনকার ক্রিকেটাররা সেভাবে ভাবেন কি না। আর প্রস্তুতির জায়গা, যেটা প্রস্তুতি শুধু আপনি ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলেই যে হয়ে যাবে তা না, তারপর আপনার এইচপি এ টিম অনেক ট্যুর করে, মানে আপনাকে অনেক পরীক্ষায় পাশ করে ন্যাশনাল টিমে ঢুকতে হবে। কিন্তু আমাদের দেশে হয় কি, হঠাৎ হঠাৎ বা টিমের মধ্যে একটা ভ্যাকিউম তৈরি হয়, তখন হুট করে একজনকে পিক করা হয় যিনি আসলে তৈরিই না। তিনি তৈরি হয়ে আসলে কিন্তু অনেক বেটার রেজাল্ট। যেমন মাহমুদ হাসান জয়ের কথা আমি বলি, তিনি যদি পুরো তৈরি হয়ে আসতেন, আমি শিওর যে ওই দুটো সেঞ্চুরি না, ওনার অনেক অনেক পারফরমেন্স অনেক বেটার থাকতো। এবং আপনি যেটা বললেন, যেন বারবার আলোচনা করি যে কেন তিনি খোঁচা মারলেন, বিকজ দ্যাট ইজ দি ইজিয়েস্ট ওয়ে টু গেট রানস ইন টেস্ট ক্রিকেট, এবং ইজিয়েস্ট ওয়েটা হলো সবচেয়ে রিস্কি। মানে আপনি যেখানে আপনি জানেন যে আজকে আমাকে 1 ঘন্টা ব্যাটিং করতে হবে,
সো 1 ঘন্টা ব্যাটিং করার জন্য আমার বাউন্ডারি মারার দরকার নেই, আমি শুধু টাইম কিল করব, যে আমি ওদেরকে একটু টায়ার্ড করব, নেক্সট ডেতে আমি যাব। আমাদের ব্যাটসম্যানদের সাইকোলজিক্যাল ওই প্র্যাকটিসটাই কখনো হয় না। সাইদুজ্জামান ভাই আমাদের সাথে একজন দর্শক আছেন, আমরা তার প্রশ্ন নিতে চাই। দর্শক, আপনার নাম এবং পরিচয় বলে আপনার প্রশ্ন আমাদের সাথে শেয়ার করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ময়মনসিংহ থেকে শামীম বলতেছিলাম। জি বলুন। তো আপনাদের অনুষ্ঠানটা আমি আর কি রেগুলার দেখি, হ্যাঁ। তো আমার কিছু প্রশ্ন ছিল। জি বলুন। হ্যাঁ, যে বলতেছিলাম যে আমরা যারা দর্শক, হ্যাঁ, তো তারা যদি ব্যাটসম্যানের, বাংলাদেশের ক্রিকেটারদের ব্যাটসম্যানের টেকনিকের সমস্যা এটা ধরতে পারি, তাহলে যারা নির্বাচক আছে তারা কেন ধরতে পারতেছে না যে তাদের টেকনিকের সমস্যা আছে, অথচ তাদেরকে বারবার সুযোগ দেওয়া হইতেছে? মানে বিষয়টা আমরা বুঝলাম না, তারা কি আমাদের থেকে অদক্ষ নাকি আমরা তাদের থেকে দক্ষ, এটা বুঝতেছি না। ধন্যবাদ দর্শক, আপনার প্রশ্ন বুঝতে পেরেছি। সাইদুজ্জামান ভাই কি বলবেন? এটা তো আসলে অনেক পুরনো প্রশ্ন, যে সমস্যা যেটা হয় যে নির্বাচকদের একটা স্পেসিফিক কাজ থাকে, আর আমরা যারা বাইরে আছি, আমি মিডিয়ায় আছি, দর্শক যিনি প্রশ্ন করেছেন তিনি মাঠে বসে খেলা দেখেন বা টিভিতে দেখেন। সো আমার কাছে মনে হয় দল নির্বাচনের কাজটা আদর্শ জায়গা হলো নির্বাচকদের করার। তারা ভালো করেন, ভুল করেন, অনেক কিছুই করেন, বাট তিনি যেটা বলেছেন টেকনিকের সমস্যা তো আর নির্বাচকের সারিয়ে দেওয়ার কথা না, সারিয়ে দেওয়ার কথা কোচিং স্টাফের এবং ওই ইন্ডিভিজুয়ালের। এক্সকিউজ মি, কোচিং স্টাফও কিন্তু সারাদিন চেষ্টা করে একটা ড্রিল করিয়েও তাকে ওই মিস্টেকটা শুধরে দিতে পারবে না আনটিল আনলেস ওই ইন্ডিভিজুয়াল চেষ্টা করেন, ওটা নিয়ে বাড়তি কাজ করেন। আমাদের আনফর্চুনেটলি আমাদের ক্রিকেটে ওই প্র্যাকটিসটা হয়নি, যে টেন্ডুলকারের মতো, যে উনি অস্ট্রেলিয়ায় একবার 241 রানের একটা ইনিংস খেললেন, উনি অফ সাইডে ফিশিং করতে গিয়ে আউট হচ্ছিলেন, ওই ডাবল সেঞ্চুরি ইনিংসে উনি একটাও অফ ড্রাইভ খেলেননি। সো আমি বলছি কি, টেস্ট ক্রিকেট খেলতে হলে আপনাকে মেন্টালি অতটা স্ট্রং এবং অতটা ফোকাসড হতে হবে, যেটা আমাদের দেশের ক্রিকেট কালচারে নেই। আর কোচিং স্টাফ যেটা করেন, তারা চেষ্টা করেন, কিন্তু তারা হয়তো একটা রুটিন প্র্যাকটিস আওয়ার থাকে। বাট আমি একজন ইন্ডিভিজুয়াল, যখন আমার সমস্যাটা আমি সর্ট আউট করবো, কোচ বলে দিবে, আমি শুধু ওই কোচের ড্রিল না, এর বাইরেও আমি এক্সট্রা এফোর্ট দিব, বিকজ ইট ইজ মাই ব্রেড অ্যান্ড বাটার। যে আমি যেটা দর্শক উনি যেটা বললেন যে তারা বারবার বুঝতে পারছেন একই ভুল, সেই ভুলগুলোর ড্রিল কিন্তু প্র্যাকটিস কিন্তু হয়। তারপর সেটা তিনি করেন কি, আমার ধারণা যে একটা যে তার যে একটা বাড়তি ধারণা থাকার কথা, যে এই শটটা আমি আরও পারফেক্ট করতে চাই। পারফেক্ট করার জন্য শুধু আমার ওই রেগুলার ব্যাটিং কোচিং পিরিয়ডে সম্ভব না, এটা যদি আমরা এক্সট্রা ক্লাস করা দরকার। আমার পার্সোনাল কোচ থাকতে পারে, থ্রো ডাউনের জন্য একজন বল বয় থাকতে পারে, নিজের সমস্যাগুলো খুঁজে বের করা। আপনি ক্রিকেট খেলছেন বা যেই স্কিলটাই আপনি করেন, যেই প্রফেশনে আপনি থাকেন, আপনি যখন আপনার দুর্বলতার জায়গাটা বুঝতে পারবেন, তখন শুধু আপনার ডিপার্টমেন্টের হেড না, তার বাইরে তিনি তো আর আপনার জন্য সারাদিন সময় দেবেন না। আপনাকে নিজেকে প্র্যাকটিস করতে, আপনাকে স্টেপ আপ করতে হবে যে আমি এই মিস্টেকটা করব না। আর ওই দর্শকের প্রশ্নের সূত্রদের একটা কথা বলি, যে যারা এখন ন্যাশনাল টিমে আছেন, এদের চাইতে অ্যাকচুয়ালি বেটার অপশন এই মুহূর্তে বাংলাদেশে নেই। এবং আমি বললাম তো, বাংলাদেশের 19-20 আমি আপনাকে চেঞ্জ করে রিপ্লেস করতে পারি, আপনি আমাকে রিপ্লেস করতে পারেন, এন্ড অফ দ্য ডে রেজাল্ট সেম, বিকজ আমার আপনার মধ্যে ডিফারেন্স হলো 19 আর 20। আমরা এক্সেলেন্সের পেছনে ছুটি না। আমি বললাম না, আমার স্বপ্নটা হলো যে কোনোভাবে ফার্স্ট ক্লাস ক্রিকেট একটা ডিভিশনাল টিমে নাম লেখানো। তারপর আমার স্বপ্ন থাকে ওকে এইচপির হয়ে একটা ট্যুর, এ টিমের হয়ে একটা ট্যুর, আচ্ছা ঠিক আছে, এরপরে পুশ করতে পারলে ন্যাশনাল টিমে আমি থিতু হলাম বা ইন অ্যান্ড আউট থাকলাম, আশেপাশে থাকলাম, যখন তখন আমার ডাক পড়ে। সো এটা স্যাডেস্ট পার্ট অফ বাংলাদেশ ক্রিকেট, যে এতদিন পরও চুজ অ্যান্ড পিকটা হচ্ছে এরকম, যে আপনি খারাপ খেলছেন বলে আমি খেলছি, আবার আমি খারাপ খেললে আপনি ডুবে যাচ্ছেন। অসংখ্য ধন্যবাদ সাইদুজ্জামান ভাই। আমাদের ছোট্ট একটা বিরতি নিতে হবে। দর্শক আমাদের সঙ্গেই থাকবেন, ক্লেমন বিয়ন্ড দ্য গ্লাসে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। দর্শক সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি ক্লেমন বিয়ন্ড দ্য গ্লাসে। দর্শক, আপনারা আগেই বলছিলাম যে আমরা কথা বলছি বাংলাদেশের টেস্ট সিরিজ নিয়ে। ওয়েস্ট ইন্ডিজে খেলছে বাংলাদেশ। আমাদের সাথে আছেন সাইদুজ্জামান। সাইদুজ্জামান ভাই, আপনি যেটা বলছিলেন যে আসলে আমরা 19-20 একটা কথা বলছিলেন, যে দলে হয়তোবা সুযোগ সবাই জানে যে আমি খেলতে না পারলে হয়তো পরের সিরিজে খেলবো, পরের সিরিজ না হলে পরের সিরিজে খেলবো, যদি একবার পুনরায় ঢুকতে পারে। তো এই জিনিসটা কেন হয় আপনার মনে হয়? যে এখানে আমার কাছে মনে হয় যে একটু বোর্ডের বা সিলেকশন ইয়েতে যারা আছেন, বিকজ এখন কিন্তু জুনিয়র সিলেকশন আছে, সিনিয়র সিলেকশন আছে, তাদের একটু ভিজিলেন্স, একটু টাফনেস দরকার, যে একটা মেসেজ দেয়া যে তুমি মনে করো না যে তুমি একজন খারাপ খেলে তুমি দলে ঢুকে যাবে, কোথাও না কোথাও প্রুফ করতে হবে তোমাকে। সেই জন্য ধরেন এইচপি বা এ টিম বা বাংলা টাইগার্স যেগুলো আছে, ওগুলো বেশি বেশি খেলানো, দেশে না।
আপনি দেশে খেলাবেন, দেশের বাইরে বেশি খেলাবেন। আপনি একটা প্লেয়ারকে যখন আপনি মনে করবেন যে টেস্ট ক্রিকেট পোটেনশিয়াল আছে, তাকে আপনি বেশি বেশি ওই সেকেন্ড টিয়ার এক্সপোজার দিতে হবে, ওখানে তাকে পরীক্ষাটা দিতে হবে। আপনি তাকে ডিরেক্ট টেস্ট ক্রিকেটে না নামিয়ে ওই ট্যুরগুলো বেশি বেশি অ্যারেঞ্জ করা। আপনি যদি খেয়াল করে থাকেন যে রিসেন্টলি কিছু হচ্ছিল, যেমন এইচপি ট্যুর করেছিল অস্ট্রেলিয়ায়, এ টিম, মানে এগুলোর সংখ্যা বাড়াতে হবে। আপনি শুধু ন্যাশনাল টিমের এফটিপি নিয়ে বসে থাকলে হবে না, এগুলো বাড়িয়ে ওখানে পরীক্ষা দিয়ে আসতে হবে। আমি যেটা বলছিলাম, ধরেন আমি 15 মেম্বার 15 মেম্বার টিমে ঢুকে এক সিরিজ পর বাদ পড়ে আমি জানি যে আমি পরের সিরিজে ডাক পাবো। নো, আমাকে যদি এক সিরিজ পর বাদ দেয়াই হয়, সেটাও একটা আমার কাছে মনে হয় আমাকে জন্য আপনি সুযোগ দিয়েছেন, এক সিরিজ না, অ্যাটলিস্ট আমি 2-3টা সিরিজ ডিজার্ভ করি। একটা প্লেয়ারকে বাদ দেওয়া তো খুব সহজ, নেওয়াটা খুব কঠিন। কিন্তু যাকে আমি নিব তাকে টিম থেকে যদি লেফট আউট, মানে আগের সিরিজে বাদ পড়ে থাকেন, তাকে কোথাও প্রমাণ করে আসতে হবে। ওই চ্যালেঞ্জটা আমার কাছে মনে হয় যে ল্যাকিং। মানে বাংলাদেশে একটা সিরিজ খেলে, ওখান থেকে 1-2জন নন পারফর্মার তাদের বাদ দিয়ে আগের সিরিজের 2জন নন পারফর্মারকে আবার নিয়ে আসা হয় উইদাউট টেস্টিং দেয়ার, মানে তাদের ওই সুযোগটাও তাদের সেভাবে পায় না বলবো না, ওই পরিস্থিতি তারা তৈরি করতে পারে না, হয়তো ক্ষেত্র থাকে না, খেলা থাকে না, এই জায়গাটা করতে হবে। আর আমার কাছে মনে হয় যে ন্যাশনাল লিগ সবসময় আমরা ঢাকা প্রিমিয়ার লিগ এবং বিপিএলের জন্য ক্রিকেট বোর্ড উইন্ডো রাখে, বিকজ খেলোয়াড়রাও চান ওই টুর্নামেন্টগুলো যেহেতু ফিনান্সিয়ালি মোর বেনিফিশিয়ারি। বাট মানে আপনি যদি ইন্টারন্যাশনাল লেভেলে যেতে চান, আমার কাছে মনে হয় যে টেস্ট ক্রিকেট যদি ভালো করতে চান, ফার্স্ট ক্লাসে 2টো টুর্নামেন্ট হয়, এনসিএল অ্যান্ড বিসিএল, অন্তত একটা 4-ডে টুর্নামেন্টের জন্য একটা উইন্ডো করেন বছরে, যেখানে ন্যাশনাল টিমের প্লেয়াররা খেলতে বাধ্য। ওরকম করেন, ন্যাশনাল টিমের প্লেয়াররা খেললে, যেটা আমরা বলি যে উনি কেন চান্স পায়, তখন কিন্তু একটা ইভেন্ট কন্টেস্ট হবে, যে যারা 19-20 প্রত্যেক কম্পিট করে তারা টেস্ট ক্রিকেটে ডাক পেলেন। এবং আমাদের যারা টেস্ট ক্রিকেট খেলেন, আপনি দেখবেন যে এদের মধ্যে ম্যাক্সিমাম, মানে ভেরি ফিউ, তাইজুল, মমিনুল, এদের মতো 2-1জন বাদ দিয়ে কেউ কিন্তু 4-ডে ম্যাচ খেলার সুযোগ পান না, বিকজ ইন্টারন্যাশনাল কমিটমেন্ট থাকে, তারা বিভিন্ন ফরম্যাটে খেলেন। সো আপনি অন্তত একটা 4-ডে টুর্নামেন্টের জন্য একটা উইন্ডো রাখেন, যেখানে সব প্লেয়াররা খেলবে। তখন হয় কি, কম্পিটিশনটা বাড়বে। তখন আপনি আসলে, আমি দর্শক হিসেবে জাজ করতে পারবো যে মাহমুদুল হাসানের চাইতে তো আরেকজন বেটার ওপেনার আমরা দেখতে পাচ্ছি। বিষয়টা কিন্তু তা না। যখন কম্পিটিশন হয় তখন দেখা যাবে যে আবার মাহমুদুল হাসান নিয়ে বেশি রান করছেন। সো এইটা কম্পিটিশনের জন্য এটা একটা বেটার একটা ওয়ে হতে পারে। আর আমি যেটা বললাম যে একটা করা মেসেজ দেয়া, যে ন্যাশনাল টিম ইজ নট আ প্লে গ্রাউন্ড, মানে এখানে এসে শর্টকাটে সাকসেস পাওয়া যাবে না। আমাকে লম্বা সময়ের জন্য টেস্ট ক্রিকেট 5 দিনের খেলা, 5 দিনের ভাবনা নিয়ে নামতে হবে। আমি নেমে 3টা বাউন্ডারি মারবো আর 4th বল আউট হয়ে চলে আসবো, এত সহজ না টেস্ট ক্রিকেট। আপনি যদি, আমি বারবার বলি, টেস্ট ক্রিকেটের বিউটিটা কালকে দেখিয়েছেন জাস্টিন গ্রেভস এবং কেমার রোচ, যে ওই জায়গা থেকে তারা কিন্তু 300 নিচে, মোস্ট লাইকলি বাংলাদেশ যদি ওই সিচুয়েশন হতো হয়তো 300 বা 310-15 হতো, 310-15। কিন্তু ওরা দেখেন ওই দুজন যে মানে মেন্টাল স্ট্রেংথ নেই ব্যাটিং, আমি স্কিলের কথা বলবো না, মেন্টাল স্ট্রেংথটাই অন্য লেভেল, এবং এটাই টেস্ট ক্রিকেটের সৌন্দর্য। সো এই জায়গাটায় বাংলাদেশ অনেক অনেক পিছিয়ে আছে। অসংখ্য ধন্যবাদ সাইদুজ্জামান ভাই আমাদের সময় দেওয়ার জন্য। আমরা শেষ করব ক্লেমেন্ট বিরেন্দ্র। তবে আপনি যেটা বললেন যে আসলে এই জিনিসগুলো আসলে বোর্ডের আরো মানে ব্যাপকভাবে ভাবা উচিত, ক্রিকেটারদের আরো বেশি ভাবা উচিত, এবং ক্রিকেটারদেরও অবশ্যই। অসংখ্য ধন্যবাদ সাইদুজ্জামান ভাই। শেষ করব ক্লেমেন্ট বিরেন্দ্র গ্যালারি।